বুকটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কোথায় গেলি রে কুসুম? এই ঘরের দরজাটা খুলে একবার বেরিয়ে আয়। আরে কি হলো কি? সবেমাত্র ঘুম থেকে উঠে সাজগোজ শুরু শেষ করেছি, আর এরই মধ্যে দুয়ার ধরে মরা কান্না শুরু করে দিয়েছো। আরে কি করব বল, তোদের দরজা বন্ধ দেখে আমি ওই শালা ফকিরের দোকানে গিয়েছিলাম। আর সেই শালা বলে কিনা এ মাংস খা, এ কাটলেট খা, নয়তো বেঞ্জিটা খালি করে দিয়ে চলে যা। আর অমনি উঠছি না দেখে উনোরে দুটো শুকনো লঙ্কা ফেলে দিল। সেই জানি আমি চোখের জলে নাকের জলে হয়ে গেলাম রে। অরুণ, একটু ঘুমোতেও দেবে না দেখছি। কাল অনেক রাত পর্যন্ত নাচাগানা হয়েছে। শোনো, আজ তো সন্ধ্যে সন্ধ্যে আসবে, ওই 8টার মধ্যে চলে যাবে। 8টার সময় ওই আরতদার ননিশা আসবে, তারপর চালের মালিক বিষ্ণুবাবু আসবে, আর সাইকেল স্টোরের মালিক সামন্তবাবু আসবে। সালা, হাতে করে নিয়ে আসবে বিলিতি মালের বোতল, আর সঙ্গে সালা মুরগির ঝোল। সালা খেলাটা যা জমবে না, খেলাটা জমিয়ে দেয় না রে। বলছিস? তাহলে দি দে। আমার দিলের লিখে দেব যার নাম রে, আমার দিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলের উইলা লিখে দেব যার নাম রে, আমার দিলের উইলা লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার দিলের উইলা লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মালে রে, আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মালে রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার রূপের নজর, আমার রূপের নজর বেশি দেবে রুপিয়ার চেয়ে, আমার রূপের নজর বেশি দেবে রুপিয়ার চেয়ে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে, আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পাই করো রাধে রাধে। প্রভুর ইচ্ছায় কেমন আছিস রে কুসুম রানী? এই মরেছে ঠাকুর মশাই, আপনার লাইনটা কিন্তু 2 নাম্বারে, আমি কিন্তু 1 নাম্বারে আছি। আমি লাইনের লোক নই কালীচরণ। আগে আমার নাম তুলসী চরণ। ওই একই কথা চিন্তা হরণ। তুমি আমার এখানে এসে জুটলে কেন গুরুমশাই? প্রভুর ইচ্ছায় কাল রাত্রে রামায়ণ স্বপ্নে দেখা দিয়ে লাল হরি, তাই তো লীলাময়ীতে লীলা হয়ে চলে এলাম। চণ্ডীদাস বলেছে। আরে কি বলেছেন? চণ্ডীদাস বলেছে। আরে কি বলেছেন? চণ্ডীদাস বলেছে। আরে কি বলেছেন? কিছুই বলেনি। তোদের রে লাবণ্য কোথায় রে? লাবণ্য শোনো, লাবণ্যকে একবার চোখে দেখা দেখতে হলে না লাইন দিয়ে দাঁড়াতে হবে, লাইন দিয়ে। আমি এখানে বেচারা, আমি এখানে। আমার পায়ের মোলের আওয়াজটা তোরা শুনতে পাচ্ছিস না? নিশ্চয় কেমন আছো লাবণ্য? আরে কতদিন পর আপনি এলেন, দেখি একটু টেঙ্গারিটা বাড়িয়ে
দাও দিকে একটা পেন নাম করি। স্থানে আর প্রণামের কোনো প্রয়োজন নেই। কেন গুরু? প্রণাম নিতে চাইলে কি আপনার এই নামাবলির ভেতর থেকে বাঘটা বেরিয়ে পড়ে আমার রক্তে মাংসের নৈবেদ্য চাইবে? আহা! কি সুন্দর কথা গো। এই মনের মধ্যে যেন ঘেচাক করে করা চলছে। খ্যাচাক করে করাতে টালে টালে মনের ভিতরে একটু সুসুরে যাচ্ছে, তাই না গুরু? আর তা লাগছে বই কি লাগছে? তবে চলো গুরু, আমরা হলো মেয়ে মানুষের রসগোল্লা জাত, যতই টিপবে ততই শালা রস সরে ঝরে পড়বে, চন্দনের গন্ধ তার বেরোবে না গুরু। আমার ঘরের ভিতরে গিয়ে খেল দেবে চলো। তুমি নিমন্ত্রণ করবে, কবুর ইচ্ছায় আমি তার প্রত্যাখ্যান করতে পারবো না। বলির সঙ্গে মাল আছে তো মাল, তা নাকি পুজো করে নিজেই আবার দক্ষিণেরটা হাত পেতে চাইবে? না 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 না, মন্দিরে যখন এসেছি দক্ষিণা নিয়ে এসছি নিহার কোনা। তাহলে যাও সবাই, চলো। কিন্তু এতদিন জাগে আপনি মা বলে ভেবে এসেছেন, তাকে দাঁত দেখতে আপনার একটুখানিও লজ্জা করবে না? লজ্জা? ঠাকুর বলেছেন লজ্জা মান ভয় দিন থাকতে লয়। তাহলে লাবণ্য, চলো ঘরের ভেতরে চলো। লাবণ্যর ঘরে কেউ যেতে পারবে না। কেন কেন যেতে পারবে না কতিতে? এমনি এমনি করে সবাই মিলে, তুমি আর ঠাকুর মিলে যদি একটা একটা করে খদ্দেরকে বাড়ি থেকে ভাগিয়ে দাও, তাহলে পেটটা চলবে কি দিয়ে? পেটটা আমি চালাবো আমি। তোর ঘরে কোনো বাবু আজ পর্যন্ত আমি বসতে দিইনি, আর আজকেও দেবো না। শোনো গো বাবুরা, শোনো। তোমরা ভদ্র সমাজের পুরুষরা যে মেয়েটার ইজ্জতটাকে মাটিতে মেশাতে চাইছো, ওই সামান্য ইজ্জত বিক্রি করে নিজেদের পেট ভরায়, সেই মানুষগুলোই আমার মতো মেয়েটার ইজ্জতটা বাঁচাতে চাইছে। আরে এখানে একবার বাসা বাঁধলে বাসাতে কি চাইবে? সুখের মেয়েরা ঘরের ভিতরে যখন থাকে, তখন তোদের মতন রাবণরা ছদ্মবেশে এসে মেয়েদের সতীত্বটাকে হরণ করতে চায়। কিন্তু না রে জানোয়ারের দল, না। আর তোরা মেয়েদের সতীত্বটাকে কিছুতেই হরণ করতে পারবি না। মদ নিয়ে আয়, মদ। চল সারা চট করে মদ নিয়ে আয়। তোমাদের হুকুমের চাকর দিদি, তবুও বলছি, বারবার বলছি, সকাল থেকে তো মদ খাচ্ছ, আর কত খাবে দিদি? বলিস না রে রত্না, বলিস না। শালা এটা হচ্ছে রে ওষুধ রে রত্না, ওষুধ। যে ওষুধটাকে খেয়ে লাবণ্য তার মনটাকে বুঝিয়ে রাখতে পেরে নতুন একটা মন খুঁজে পায় রে রত্না। না, তোর এই শিক্ষিত সভ্য মনটাকে একটু একটু করে মেরে ফেলছিস। আমরা তো জানি তুমি কোন বংশের মেয়ে, কত লেখাপড়া শিখেছো, কত ইনা পাস দিয়েছো। Don't talk your rubbish. Don't talk your rubbish. Don't talk. কি করছে? যে শিক্ষাটাকে একটু একটু করে ভুলতে যাচ্ছে, সেই শিক্ষাটা বারবার বিষাক্ত পোকার মতো আমার মনের ভেতরে জেগে উঠছে। কেন? তবু তুই সেই পরিচয়টাকে লুকিয়ে রাখতে পারবি না রে লাবণ্য। ওই পরিচয়টা যে তোর আসল পরিচয়। মানি না বেসালা পরিচয়। পরিচয় দেখাচ্ছিস তোদের ওই স্কুল কলেজগুলোর মুখে নামে। আর তোদের এই বিশ্ববিদ্যালয়ের মাথাতে আমি মদের নাচ রাজাই, মদের নাচ। হ্যাঁ, আমি লাবণ্য। যে শিক্ষার বড়াই তোমরা করো, সে শিক্ষা বলে আর পৃথিবীতে কিছু বেঁচে নেই। নেই মেয়ে মা বোনদের আত্মমর্যাদা। নইলে যে শিক্ষা নিয়ে আজ তোমরা বড়াই করছো, সেই স্কুল থেকে কাগজগুলো বিক্রি হয়ে যেতে পারতো না। সেই
হাসপাতালে নবজাত শিশুদের জন্ম হয়, সেখান থেকে একটা কুকুর তার সদ্যজাত সন্তানকে টেনে টেনে হিচড়ে নিয়ে যায়। কোন শিক্ষায় বড়াই করছো? মানি না তোমাদের কোনো শিক্ষা। তোমাদের সমস্ত শিক্ষার বুকে আমি মা কালীর মতো পা রেখে নাচবো। এসো এসো গো মহাপুরুষের দল, এই লাবণ্যর মাজায় হাত বুলিয়ে বুলিয়ে এই লাবণ্যর সাথে নাচবে। এসো লেলা মেলেলা ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना खेला। मिलना खेला कैसी है लम्हे हैं जो इतने हंसी है, तेरी आंखें मुझसे क्या कह रही है। कैसी है लम्हे जो इतने हंसी है, तेरी आंखें मुझसे क्या कह रही है। जिसको ही देखूं दुनिया भुला मजनू बना दूं, ऐसी मैं लैला लैला ओ लैला लैला ऐसी मैं लैला, है कोई चाहे मुझसे मिलना खेला। আরে শালা কি হচ্ছে কি এখানে? ওরে বাবা, এ তো সে শালা মূর্তি মারে বিভীষিকা। আরে বিভীষিকা নয় রে শালা, তোদের জম। ফুর্তি করতে হয় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফুর্তি কর। আমার ঘরের সামনে এইসব হল্লা চলবে না। ও বাবা, ও করে যাও বাবা, সাহস নেই। ঠাকুর মশাই, আমি আপনাকে লাইনটা ছেড়ে দিয়ে গেলাম। আমি পালাই, আমি পালাই। এই স্থানে এই প্রাণী যতদিন থাকবে ততদিন আমি এই মন্দির পা রাখবো না। আমার মন্ত্র হলো চোপ রাইতে সহজ। আমার ভোট শালা ভোট। এভাবে একে একে তাড়িয়ে দিলে আমাদের পেটটা চলবে কি করে? সম্রাট কারো পেট চালানো ঠিকাদারি নাইনি। নিতে হবে, কারো ঠিকে না নিলে তোমার বইয়ের ঠিকে তোমাকে নিতেই হবে না শালা। বারবার তুমি একই কথা বলবে না। আমি কাউকে বিয়ে করিনি, শুধু টাকা নিয়ে অভিনয় করেছি। অভিনয় অভিনয় নয়, অভিনয় নয়, তুমি মন্ত্র উচ্চারণ করে 7 পাকে ঘুরে তুমি আমার সিঁদুরে সিঁদুর পরিয়ে দিয়েছো। সে নয়। আর একবার ওই কথা বললে না, তোমাকে সালামে গোলা দিবে, শেষ করবো। এই বাড়িটা কোনো মস্তানি করার জায়গা নাই। আমার সামনে দাঁড়িয়ে তুমি লাবণ্যর গায়ে হাত দিতে পারবে না। না, আমাদের মধ্যে তোমরা কেউ কথা বলবে না। ও আমার স্বামী, আমাকে মারুক, কাটুক, খুন করে ফেলুক, বাজে কথা বলুক, তার মধ্যে শালা কেউ কথা বলতে আসবে না। চলে যাও, চলে যাও বলছি, শালা কেন তোমার চলে যাও। চলে যাচ্ছি লাবণ্য। আমি বুঝতে পারিনি রে, এ বাড়িতে প্রথম যেদিন এসেছিলে তুই তোমাকে দিদি বলে ডেকেছিলে। তাই তোকে আমার এই বুকটার মধ্যে পেয়ে আমি ভেবেছিলাম আমার ছোট্ট বোনটাকে পেয়েছি। আমি বুঝতে পারিনি এই মধুকুঞ্জ সংসারে কেউ কখনো কারো আপন হয় না। দিদি, এখানে কোনো দিদি নেই, বোন নেই, মা নেই, কোনো আত্মীয় স্বজন, কারোর সাথে কোনো সম্পর্কই নেই। এই মধুকুঞ্জ সংসারে কেউ কারো নয় লাবণ্য।
করিস না। একটা কথা মনে রাখিস, যেচে মন আর কেঁদে কোনোদিনও সোহাগ পাওয়া যায় না, তাহলে কিন্তু উল্টে নিজের গালেই চটটা খেতে হয়। এই রতন, চল আয়। আরে রত্না, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, নাহলে কিন্তু শালা খুন খারাপি হয়ে যাবে। খুন খারাপি করার হিম্মত তোমার নেই সম্রাট দা, তাই তুমি ওকে আজও ভয় পাচ্ছ। এই ভয়ের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই লাবণ্য, এই সত্যি করে বলো তো, তুমি আমার কাছ থেকে কি চাও? একটুখানি সিঁদুর, একটুখানি সোহাগ, একটুখানি ভালোবাসা। সিঁদুর সিঁদুর সিঁদুর, শালা ওই 2 টাকা লাল রং নিয়ে না আমার সাথে একদম রংবাজি করতে আসবে না। তাই তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি লাবণ্য, তুমি আমার এই মনের বোঝার যন্ত্রটাকে তুমি বাড়িয়ে দিও না। সম্রাট, ক্ষমতা বোঝার কি সময় তোমার আছে সম্রাট? কি করে থাকবে, কি করে থাকবে তুমি বলতে পারো? 5 বছর বয়স থেকে এই শিশুটা পেটের ভাতটাকে চুরি করে খেয়েছে। সম্রাট, রাস্তায় এই কুকুরগুলোকে ফুটপাতে বালিশ বানিয়ে রাত কাটাতে হয়েছে। এই সময়টা এই শিশুটাকে এতটুকু স্নেহ ভালোবাসা দেয়নি সম্রাট। শুধু মনের সুখে লাথি মেরেছে, লাথি। তাই তো আমি এই সময়টার বুকে ঝাঁপিয়ে পড়ে চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি। কিন্তু আজ আমার মনের ভিতর না একটা যন্ত্রণা হচ্ছে না, বললো সম্রাট, একটা যন্ত্রণা হচ্ছে। তোমার মনের ভিতর যন্ত্রণা হচ্ছে? যন্ত্রণা বোঝার ক্ষমতা যার আছে সেই তো মানুষ সম্রাট, সেই তো মানুষ। না না না, আমি মানুষ হতে চাই না। ওই মানুষকে আমার যত ভয়, তাই 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 তুমি আমার সামনে ভয় ছায়া দাঁড়াবে না লাবণ্য। চলে যাও এখান থেকে, তুমি অনেক অনেক দূরে চলে যাও। কোথায় যাব? আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেবো লাবণ্য। যাব না আমি বাড়ি। আমি আমার স্বামীকে এখানে রেখে আমি কোথাও যাব না। সম্রাট একটা নর্দমার পোকা, তাকে নিয়ে বেশি খেলা করতে চাইলে শালা জকের মতো তোমার শরীর থেকে সমস্ত রক্ত খাবো, রক্ত। তবে খাবে শালা, খা। এই লাবণ্য ভদ্রলোকের সমাজে বিয়ে পাস করেছিস, এবার তোদের নোংরা পচা নন্দ গোলামের মাঝে তোর এই লাবণ্য এমএ পাস করবে। তাই এখানে উপরে দাঁড়িয়ে বলছি, চলে যা এখান থেকে, চলে যা। কে তুমি? আমি দাদার মতো দূরে শুনতে পাচ্ছি। ওই তো দাদা আসছে, দাদা। লাবণ্য, চলে যাও দাদা, এই নরক থেকে তুমি চলে যাও। কেন এসেছো তুমি এখানে, কেন এসেছো, কেন? আমি যে তোকে নিতে এসেছি রে বোন। না, আমি তো তোমার সাথে যেতে পারবো না গো বাবা, আমি তো তোমার সাথে যেতে পারবো না। কারণ আমার স্বামী যে বড় অসুখ দাদা, আমার স্বামী যে বড়। আপনি ওকে নিয়ে যান এই সম্রাটের জীবন থেকে, আপনি ওকে নিয়ে যান। তুই ফিরে চল রে বোন, আমি যে আর শান্তি পাচ্ছি না। তোর এই সর্বনাশের জন্য আমি দায়ী রে বোন, আমি দায়ী। না দাদা, আমার এই সর্বনাশের জন্য তুমি দায়ী নও দাদা। আমার এই সর্বনাশের জন্য যে মানুষটা
তাকে আমি এত সহজে ছাড়বো না দাদা। এবার কাটা দিয়ে কাটা তুলবো দাদা, কাটা দিয়ে কাটা তুলবো। যে জং ধরা মেশিনটা আজ পড়ে আছে, সেই জং ধরা হতে থেকে আমি শান দিয়ে দিয়ে ধারালো কাস্তেতে পরিণত করবো দাদা। আর সেই কাস্তে দিয়ে আমি ছিন্ন ভিন্ন করে দেবো এদের মধু চক্রের আসর দাদা, এদের মধু চক্রের আসর। আমরাও তোমার সাথে থাকবো। হ্যাঁ, তোর সেই পাপের ইতিহাসটা বদলাতে আমরাও তো সঙ্গ দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ, তাহলে তুমিও আমাকে আশীর্বাদ করো দাদা। আমি এই জীবনে যে পথে নেমেছি সেই পথে যেন আর কোনো মেয়েকে নামতে না হয়। লাবণ্য নিজের জীবন দেবে দাদা, নিজের জীবন দিয়ে তবু এই সমাজের প্রত্যেকটা মেয়ে বোনকে আর নিজের জীবন থাকতে কোনোদিন এই পথে নামতে দেবে না দাদা। দরকার হলে আমি সংহারিণী মূর্তি ধারণ করবো। भद्रकाले कपालिनी दुर्गा क्षमा शिवधात्री स्वाहा सुधा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमो। শান্তি পাচ্ছি না। অপদার্থ 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 দর্শক, কাউকে দিয়ে একটা কাজ হবে না। এতগুলো লোকের চোখকে ফাঁকি দিয়ে কি করে একটা মেয়ে চলে গেল? সকাল থেকে সারা গণসাকে বলেছিলাম সব সময় দুলার ওপর নজর রাখবি। সারা পাঠাটা মাল টেনে কোথায় পড়ে আছে কে জানে? আমরা সব জায়গায় খুঁজেছি বস, কিন্তু দিদিমণি কেউ কোনো সন্ধান পাইনি। সালা পাঠাটা এই খবরটা নিয়েছে কোন সাহসে আমার সামনে এসে দাঁড়িয়েছিস রাস্কেল? কি করবো স্যার, দিদিমণি জোর করে আমাকে গাড়ি থেকে নামিয়ে ওই ম্যানেজার বাবুর গাড়িতে পালিয়ে গেল। যদি দরকার হয় তাহলে বসন্ত দোষের লাশটা ফেলে দিবি, তবু দোলাকে জীবন্ত বাঁচিয়ে আনা চায়। আপনি তো আমাদের খুন খারাপি করতে বারণ করতেন। শোন গণস, এই শঙ্কর চৌধুরীর পায়ের নিচের মাটিটা যদি কেউ 1 ইঞ্চি সরিয়ে দিতে চায় তাহলে আমি একটা কেন 10টা লাশ আমি ফেলে দিতে পারি। ভাববেন না স্যার, একবার যখন হুকুম পেয়ে গেছি আজ রাতের মধ্যেই দিদিমণিকে আপনার কাছে হাজির করব। মরদ কবত আর হাতি কা দাঁত। এর আগে আপনাকে এত উত্তেজিত হতে দেখিনি। তার কারণ তুই জানিস না গনসাহ, বাবা মারা যাওয়ার আগে দোলার নামে সব সম্পত্তি উইল করে লিখে দিয়ে চলে গেছে। তাহলে সম্পত্তিটা আপনি যদি বিয়ে হয়ে যায় তাহলে সব সম্পত্তি চলে যাবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে। আর আমি সালাই পাঠাটা, সালাই সুরের বাচ্চাটা শুধু মাস গেলে একটা মাস কাভারি পাবো, মাস কাভারি। তাহলে সম্পত্তিটা আপনি নিজের নামে লিখে নিচ্ছেন না কেন? তার কারণ দোলার বিয়ের পর এমনকি দোলা যদি মরে যায় তাহলে দোলার সব সম্পত্তি এমনকি ব্যাংকে জমানো 50 লাখ টাকা সবটা চলে যাবে একটা অনাথ আশ্রমে। তাই তো আমি দোলার বিয়ে দিনি আর তাকে হারানোর ভয় না। সালা আমি সবসময় পাগল হয়ে থাকি, পাগল। তাহলে বসন্ত বোধহয় সব কথাটা জানে স্যার। আরে জানে তো বটে। তাছাড়া বসন্ত দাসের একটা পরিচয় আছে। ওই বসন্ত দাস হলো সে আমার মেয়েকে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যে আমার লোকেরা তাও হদিশ করতে পারেনি। এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? সরকার তোমার কোমরে একটা রিভলভার দিয়েছে, সারা শরীরে একটা খাকি পোশাক দিয়েছে, মাথায় একটা টুপি দিয়েছে, কি ওই থানার বাগানের ঘাস ছড়ার জন্য? পুলিশের চাকরির চেয়ে ঘাস কাটা কাজ অনেক ভালো স্যার। তাহলে পুলিশের চোর টাকাদের পেছনে দৌড়াও, খনিকে খুঁজে বের করো, নেতাদের দরজায় দাঁড়িয়ে থাকো। 36 রকমের ছাই ফেলার জন্য
একটাই মাত্র ভাঙাগুলো। তাহলে পুলিশের চাকরিটা নিয়েছিলেন কেন? বেকারের চালায় আজকাল বামুনের ছেলে মেথরে কাজ করে স্যার। চাকরির বাদ বিচার করা দিন এখন আর নেই। ওই সেটা পারি বলে আজীবন তুমি আমাদের চাকর হয়ে থাকবে। এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি, বার 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 বলছি, যেমন করে পারো, যেখান থেকে পারো দোলার তদন্ত করো। যা আপনি আবার দিকে আঙুল তুলে কথা বলবেন না স্যার, কারণ আমি আমরা হুকুমের চাকর নই। আর বাচ্চা গো, স্যারের কাছ থেকে মোটা মোটা টাকা নেওয়ার সময় আপনার কি মনে থাকে না? পুলিশ কখনো আপনার বাড়িতে গিয়ে হাত পাতে না, বরং আপনারাই টাকার বান্ডিল নিয়ে থানার পিছনে দরজায় দাঁড়িয়ে থাকেন। এই ওটা পারি বলে আজীবন তোমরা আমাদের চাকর হয়ে থাকবে। না স্যার না, আমার বিবেকের টুটি কামড়ে ধরে আজ আপনি আমার চোখটা খুলে দিলেন। আজ আমি বুঝতে পারলাম মনুষ্যত্বকে বন্ধক রেখে হয়তো বড় লোক হওয়া যায়, কিন্তু বিবেককে বিক্রি করে বেঁচে থাকা যায় না স্যার, বেঁচে থাকা যায় না। বুঝানো বোঝানান দারোগা এতদিনে তার পোশাকের আসল রংটা চিনতে পেরেছে স্যার, তাই আর কোনোদিন আমার দিকে আঙুল তুলে কথা বললে নো এফআইআর, নো আর্গুমেন্ট, ফয়সালা অন দ্য স্পট, কথাটা ইয়াদ রাখবেন। নেতাদের পেটে লাথি মারায় ছবল খাবার শখ, তাই না বুঝি? সালা 108টা ইঁদুর মেরে বিড়াল যাবে বৃন্দাবনে। সালাকে এমন জায়গায় ট্রান্সফার করবো না। তুই এক্ষুনি এসপি সাহেবের কাছে যা, আমার নাম করে তোলাকে নিয়ে গোপনে তদন্ত শুরু করতে বল। যা। ভাববেন না স্যার, আর গুজানুরে সেই সঙ্গে সাধু সাজার খবরটা দিয়ে আসি। ওর হাতের ওই লাঠিটাকে আমি ঝাঁটার কাঠির মতো টুকরো টুকরো করে ভেঙে ফেলবো। ওরে ভাঙ্গো রে গনস ভাঙ্গো, কাকে কিভাবে ভাঙতে হয় শঙ্কর চৌধুরী খুব ভালো মতোই জানে। শুধু ভাঙতে পারেনি ওই সুরের বাচ্চা। না শঙ্কর, বসন্ত চিরদিন এক অদৃশ্য বন্ধনে এই চৌধুরী বাড়ির সঙ্গে বাধা পড়ে আছে। এই রাস্কেল, এই দুলাকে তুমি কোথায় পালিয়েছিলে? বলো 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 বলো। শঙ্কর, বরং দোলাকে ফিরে আনার জন্যই ওর সঙ্গে যেতে বাধ্য হয়েছিল। এর জন্য তুমি দায়ী। তুমি এর জন্য তো দায়ী তুমি। ওর কাছ থেকে যদি সামান্য একটু আমি ভালোবাসা পেতাম, তাহলে হয়তো এই ঘর ছেড়ে আমাকে বাইরে বেরোতে হতো না। এই শোনো, তাহলে আমিও না আর পরের মেয়েকে ভালোবাসতে পারবো না। মানে এ তুমি কি বলছো বাবা? ইয়েস, আমি তোমাকে একটা সত্যি কথা জানিয়ে দিতে চাই দোলা, তুমি আমার মেয়ে নও। এই চৌধুরী বাড়ির কারোর সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। না, এটাই তোমার জীবনের চরম সত্যি কথা দোলা। আমি তোমার বাবা না, তোমার বাবা, তোমার বাবা এই বসন্ত দা। ওই সব করে তোর নিজের বাবা। আর তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, কারণ রক্তের সম্পর্কে অন্ধকারের আলোয় অপরিচিত রাখলেও সেই অন্ধকার থেকে যখন ঘোমটাটা সরে যায়, তখন যে নিজের রক্তকে চিনতে গিয়ে ভুল করে না। তুমি তুমি আমার বাবা, তুমি আমার বাবা। আই কুকুয়া, আই কুকুয়া, আই কুকুয়া। বলো বাবা বলো, এতদিন কেন তুমি এই সম্পর্কটা ঢেকে রেখেছিলে? কেন
চরিত্রহীন। সেই জন্য আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় আমাকে ছেড়ে শ্বশুর বাপের বাড়িতে চলে যায়। সেখানে আমিও তার কোনোদিন খোঁজ খবর করিনি। কিন্তু কর্তাবাবু মরার আগে জেদ করে বসলেন তার বংশধরকে ফিরে আনতে হবে, তা না হলে তার সমস্ত সম্পত্তি ওই অনাথ আশ্রমে দান করে দেবে। ঠিক তখন আমি বংশধরের সন্ধানে ছুটে গেলাম আমার শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম একটা 2 বছর আগে এক ভয়াবহ বন্যায় পুরো গ্রামটা একদম নিশ্চিহ্ন হয়ে যায়। বহু মানুষের সঙ্গে আমার স্ত্রী সন্তান মারা যায়। সে সন্তান ছেলে নামে সেই খবরটা আমি আজও সন্ধান করিনি, আজও না। কিন্তু শঙ্কর তোকে নিজের মেয়ের পরিচয় নিয়ে আসে এই বাড়িতে। তুই তখন 3 বৎসরের শিশু। তোরই সুখের জন্য এই গরিব মানুষটা বাবার পরিচয় বদলে ম্যানেজারের পরিচয় নিয়েছিল রে মা, ম্যানেজারের পরিচয় নিয়েছিল। ঠিক তখন নকল বংশধর অর্থাৎ তোমাকে সামনে পেয়ে শালা ওই বুড়ো ভামটা, শালা আমার বাপটা আমার পশ্চাতে একটা আছুড়া বাস দিয়ে তোমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে আমাকে সর্বনাশের পথে ঠেলে দিয়ে চলে গেল। আর আমি মারা গেলে সেই সম্পত্তিটা অনাথ আশ্রমে চলে যাবে। এই কথাটা তুমি জানলে কি করে? দাদুর উইলটা থেকে আমি দেখেছি মিস্টার চৌধুরী, তাই জানতে আজ আমি বর্ধমানে গেছিলাম তোমাদের সেই পুরনো উকিল বাবুর কাছে। মিস্টার চৌধুরী, তাই তো বলছি দোলাকে নিয়ে তোমরা অনেক খেলা করেছো, এইবারে দোলার আসল খেলাটা শুরু হয়েছে। আর আমার সুতোর টানে এইবার তোমাকেই নাচতে হবে মিস্টার চৌধুরী। আর তা না হলে আমি ওই জয়ন্তকে বিয়ে করে যে কোনো মুহূর্তে এইখান থেকে আমি চল। যদি তুমি করো তাহলে তা তুমি কিছুতেই পারবে না মিস্টার চৌধুরী। পারবো না, পারবে না, কারণ আমি মারা গেলে সেই সম্পত্তির তুমি কোনোদিনও অনাথ আশ্রমে দিতে পারবে না। তার আগে তোমাকে আমি একেবারে ওই উপরে একেবারে পাঠিয়ে দেবো। শঙ্কর চৌধুরী 5 বছরের শিশু নয়। তোমাকে মরলে আমার সর্বনাশ হবে ঠিকই, কিন্তু এই বসন্ত দাসকে মরলে কার সর্বনাশ হবে? এই বসন্ত দাসের জনটা এখন আমার কাছে জমা রইল। তুমি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে এক পা বাড়াও তাহলে বসন্ত দাসের বুকে আমি 2টো গুলি পর ঢুকিয়ে দেব। ইয়েস, এটা ওই শঙ্কর চৌধুরীর ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন। এসো জীবন, সোজা ভিতরে চলে এসো, আমি তোমাকে সঙ্গে চিনিয়ে দেবো চিদানন্দ। এখানে দাঁড়িয়ে আমি এই মালের বোতলটা প্রভুর ইচ্ছায় তোমাদের মতো তোমার জামাই কেউ কাল কুষ্মণ্ড সেদিন আমার পেছনে সারের মতো গুঁতোতে এসেছিল। এই মামা বাবু থাকতে কোনো ভয় নেই। বুঝি লাবণ্যর মামা বাবু? এই মাগিটা কে রে? এটা মেয়ে মানুষ, তুমি
মাকেই বলছো? ঠাকুর রামকৃষ্ণদেব তাই বলছেন। হে মা গো, তুমি কে আমার? আমার নাম টাগর। এখানে সকলেই আমাকে দিদি বলে ডাকে। ও দিদি, থুড়ি থুড়ি থুড়ি। মা গো, আমার প্রাণে বড় ব্যথা মা, তাই দুটো সুখ দুঃখের কথা বলতে চলে এলো মা। এসো গৌরহরি, এখানে একটুকু বসি। তোমাকে এখানে বসে যে তোমাকে টাকা দিয়ে বিদায়ী করে দেবে। আরে সেই টাকা দিয়ে তো এই মালের বোতলটা আমি কিনে এনেছি। নুরাধম, তোমাকে বিশ্বাস করে ভগবান এই ব্রাহ্মণকে পাকে তোমাকে অভিশাপ দিচ্ছে। যা সালা, পয়সাটাই ছিঁড়ে গেল। তোমাকে অভিশাপ দিচ্ছি ভগবান, সুখে মরবে। মরণী কালে তুমি জল পাবে না, জল পাবে না, জল পাবে না। আমার জল দরকার হবে না রে, এই মালের বোতল দিয়ে আমি মরে দেব। হে মা গো, লাবণ্য কোথায় মা? লাবণার শরীরটা ভালো নেই, তাই রতনদা ওকে নিয়ে ডাক্তারখানায় গেছে। অশিল অশিল। তার গর্ভের অন্ধকারে একটা পাপের পিণ্ড তিল তিল করে বেড়ে চলেছে। দূর ছাই, এই পাপ বলছিস কেন? এই মহাপুণ্যের ফলে আজ লাবণ্য আমাদের গর্ভবতী হয়েছে, আর স্বামী সন্তান নিয়ে সুখে ঘর কন্যা স্বামী? করবে। কিসের স্বামী? তার সিদ্ধিতে সিঁদুরের বদলে পরিয়ে দিয়েছেন একটা বিশাল ফোঁটা। আপনি জানেন লাবণ্যর গর্ভে যে সন্তানটা তিল তিল করে বড় হয়ে চলেছে, সেই পাপের সন্তানের বাবার নাম হচ্ছে শঙ্কর চৌধুরী। বড় আনন্দের কথা, বড় খুশির কথা। এই কাজ কর, আমাকে চট করে 100টা টাকা দে দেখি। 100 টাকা কি হবে? আরে সবাইকে মিষ্টি খাওয়াবো। 100 টাকা তো দূরের কথা, তোমার মতো মানুষকে আমি 1টা টাকাও এই দেব না। তা দিবি কেন? তোরা না দিয়ে তার জন্য নরকে তো পড়ে আছে। আর তোমরা সবাই মিলে তো তোমার ভাগ্নিকে এই নরকে থাকতে বাধ্য করেছো গো মামা। তা হোক, এই তোর সঙ্গে কে ওদের তুলনা চলে রে মা? তোর বাবা ছিল স্কুল, আমি বড় বিপদে পড়ে এসেছি রে মা। এই সোদামের বড়ই অসুখ, তাই তাই 200 টাকা দে মা। ওর কথা বিশ্বাস করিস না লাবণ্য, ওকে 1টা টাকাও তুই দিবি না। না রে মা না, আমি এই অসুখের কথা নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারি রে মা। তোমার মতো মানুষ সব কিছু করতে পারে বাবা, শয়তান কখনো সত্যের পথে চলতে পারে না। আর সেই একই যন্ত্রণায় চলতে চলতে আমি বারবার এখানে এসেছি, কিন্তু এই দরজা থেকেই ফিরে গেছি, তবু এই দরজাতে আসতে পারিনি। কিন্তু আজ বাবাকে আসতে দেখে আমি এখানে আসতে বাধ্য হলাম রে লাবণ্য। কেন? আমি তোর কি ক্ষতি করেছি রে হারামজাদা? শুধু আমার নয় বাবা, তুমি গোটা সংসারটাকে পথে বসিয়েছো, বিবেককে বিক্রি করেছো, বিশ্বাসকে তুমি খুন করেছো, আর দাদার মিথ্যা অসুখের কথা বলে টাকা চাইতে এসছো। এরপর হয়তো আমার সাধ্যের খরচও তুমি চাইতে আসবে। আমি তোর সাধ্য করব। তোর মতো কুলঙ্গার ছেলে বেঁচে থাকার থেকে লোক ছেলের হাতে আগুন পাবার আশায় ওই শ্মশানে যায়, আর আমি তোর বাপ হয়ে তোর মুখে আগুন দিতে ওই শ্মশানে যাব। আচ্ছা, তোমার এই বিবেকটা এতদিন কোন ব্যাংকে জমা ছিল ভাই? লাবণ্যকে যখন তোমার বাবা ওই শয়তানটার কাছে বিক্রি করে দিল, তখন তুমি তাকে বাধা দিতে পারোনি? আমরা সবাই একটা চোরাবালিতে আটকেছিলাম দিদি। আমি হাজতে বন্ধ ছিলাম বলে লাবণ্যের বিয়েটা আটকাতে পারিনি। আর জেল থেকে ছাড়িয়ে আনতেই লাবণ্য এই বিয়েতে রাজি হয়েছে। এই সমাজটার উপর অভিমান করে তুই নিজের সর্বনাশ করিস না রে। ময়লা আইনাই
নিজের বিকৃত মুখ দেখে কেউ নিজের মুখটাকে বদলায় না। ওই ময়না আয়নাটাকে ভেঙে ফেলতে হয় রে, ময়না আয়নাটাকে ভেঙে ফেলতে হয়। দাদা, হ্যাঁ রে লাবণ্য, তুইও ভাঙ এই যৌতুকগৃহকে পুড়িয়ে দিয়ে তুই আবার উদার আকাশের নিচে ফিরে আয়। তারপর আমরা আবার নতুন সত্য আর আদর্শের আয়নায় নতুন করে নিজেদের মুখ দেখব, আর মানুষের পরিচয় নিয়ে আমরা সবাই মিলে একটা মানুষের সমাজ গড়ে তুলব রে, মানুষের সমাজ গড়ে তুলব, মানুষের সমাজ গড়ে তুলব। দাদা, আর তোমাদের সেই সমাজ গড়াতে আমার গর্ভে তিল তিল করে বেড়ে উঠছে একটা নবজাতক সন্তানকে, শিশুকে আমি আমার গর্ভের মধ্যে জায়গা দিয়েছি গো দাদা। না, এত বড় ভুল তুই করিস না। ওরে, একটা বেলা হাসপাতালে থাকলে পরে তোর এই বিপদ থেকে তুই মুক্তি পাবি। না দিদি, পাপ নয়, সন্তান দেওয়ার পুণ্য কাজ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। হ্যাঁ, সেই জন্য তো আমি তোমাদেরকে বলছি, আমার গর্ভে যে সন্তান এসেছে সেই সন্তান তো কোনো পাপ করেনি দিদি। তাহলে এই সংসারে, এই সমাজের সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে আমার সন্তানকে কেন মরতে হবে দিদি? তুই কেন বুঝতে পারছিস না লাবণ্য? সেই সন্তানটা যখন বড় হয়ে তার বাবার পরিচয় জানতে চাইবে, তখন কি করবি? কি পরিচয় দিবি? বল, কি পরিচয় দিবি তাকে? আমার সন্তানকে আমি নিজের পরিচয় বাঁচাবো গো দিদি। একদিন বলেছিলাম না দিদি, এই পাপ কারাগার ছেড়ে, এই পাপ পুরী ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু আমি যাবো দিদি, আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য এখান থেকে অনেক দূরে চলে যাব। সেখানে আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ জানবে না। শুধু আমি আমার মা ছেলেকে সঙ্গে নিয়ে আমি একটা নতুন জীবন শুরু করবো গো দিদি, আমি একটা নতুন জীবন শুরু করবো। তাই যা লাবণ্য, তাই যা। আমাদের জীবনের স্বপ্ন তো কোনোদিন পূর্ণ হলো না, তোর জীবনে সেই স্বপ্নটা পূর্ণ হোক। মেয়ে হয়ে জন্মে মা হওয়ার সৌভাগ্য কোনোদিনও হলো না, ব্যথার প্রদীপে সলতে হয়ে চিরজীবন আমাকে এখানেই জ্বলে পুড়ে মরতে হবে রে বল। তাই তো বলছি, ভগবানের দেওয়া এই আশীর্বাদটাকে তুই ফিরিয়ে দিস না লাবণ্য, তুই ফিরিয়ে দিস না। আশীর্বাদ নয়, আশীর্বাদ নয়। তুই কেন বুঝতে পারছিস না? তোর গর্ভে যে সন্তানটা জন্মাবে সে কোনোদিন কোনো ভাবত্র সমাজে জায়গা পাবে না, কোনো স্কুলে কলেজে পড়তে পারবে না। জন্ম নেবে হয়তো একটা টগর, একটা রতন কিংবা একটা কুসুম হয়ে। না দিদি, আমার গর্ভের সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব দিদি, শুধু মানুষের মতো মানুষ। যা খুশি তাই কর। একটা কথা মনে রাখিস, যে সন্তানটা বড় হয়ে যখন তার বাবার নাম জানতে চাইবে, তখন লজ্জায় অপমানে তার মায়ের মুখটা কি কালো হয়ে যাবে না? তার মায়ের মুখটা কালো হয়ে যাবে। ভগবানের আশীর্বাদে যে অযাচিত আশীর্বাদ আমার কাছে এসেছে, সে অযাচিত আশীর্বাদ আমি মাথায় তুলে নেব গো দিদি, আমি মাথায় তুলে নেব। যত তাড়াতাড়ি সম্ভব এই নরকপুরী ছেড়ে আমি পালিয়ে যাব। কিছুতেই না, এখান থেকে চলে যাওয়ার ভাবনা তোমাকে ভুলে যেতে হবে লাবণ্য। কেন? টাকার বিনিময়ে বুঝি তুমি আমাকে আবার পাহারা দিতে এসেছো? সম্রাটকে কেউ কোনোদিন টাকা দিয়ে কিনতে পারে না। তাহলে কেন সেদিন তুমি টাকার বিনিময়ে আমাকে জোর করে বিয়ে করে এখানে এনেছিলে? ভুল করে আমি একটা জালে আটকে পড়েছিলাম, আর সেই জাল ছিঁড়ে আমি বেরিয়ে আসতে পেরেছি। যে অজানা তীব্র যন্ত্রণায় আমি এতদিন ছটফট করেছি, আজ সেটাই আমার মনের মধ্যে একটা আনন্দের শিহরণ তুলে দিয়েছে লাবণ্য। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি লাবণ্য। ছুটে এসেছ আমার কাছে, তাই না? একদিন তো আমিও ছুটে গেছিলাম তোমার কাছে আমার স্মৃতির সিঁদুর ভিক্ষে চাইতে। সেই দিন তো তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তাহলে আজ কি ভাবলে তুমি আমার কাছে ছুটে আসবে আর আমি তোমার সব কথা শুনে আমার মনের দরজা খুলে দিয়ে তোমার হুকুম তামিল করবো? শাহজাদা, সে মানুষটা অমাবস্যার নর্দমা থেকে তুলে এনেছো, একটা ভালোবাসা সুস্থ জীবনের স্বপ্ন দেখিয়েছো। আয়না হয়ে আমার সামনে দাঁড়িয়ে
তুমি আমার এই মনের মানুষটাকে চিনিয়ে দিয়েছো, তাই তোমাকে ছাড়াই বাঁচবো না লাবণ্য। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি লাবণ্য। তুমি চাও এই লাবণ্যকে আর তুমি ভালোবাসার কথা বলতে এসো না, কারণ লাবণ্য হচ্ছে তোমার ভালোবাসার সৌভাগ্য পাওয়া যে হারিয়ে ফেলেছে গো। তোমার দেওয়া পবিত্র সিঁদুর কামনার আগুনে পুড়ে জ্বলছে গেছে। তোমার লাবণ্যর গর্ভে যে আজ ওই শয়তান শঙ্কর চৌধুরীর সন্তান। না না বললো না, এই সন্তান শঙ্কর চৌধুরী নয়, এই সন্তান তোমার। আর তোমার এই সন্তানের গর্বিত বাবা হলো তোমার স্বামী এই সম্রাট। কি বলছো তুমি? স্বামী হয়ে আমি তোমার সতীত্ব রক্ষা করতে পারি, তাই এই পাপ আমার, তাই এই পাপের বোঝা আমি আর কাউকে বইতে দেবো না। তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক অনেক তোমার সন্তান আমার পরিচয় নিয়ে বড় হবে, আমার পরিচয় নিয়ে বড় হবে। এভাবে তুমি এমন করে আর কেঁদো না গো। তোমার চোখে জল দেখলে যে আমার মনের কান্নার বাঁধটা ভেঙে যায়। লাবণ্যর শক্ত মূর্তি থেকে চোখের জল ঝরঝর করে বেরিয়েছে। লাবণ্যর মনের কর মাটিকে ধুয়ে দেয়, আর সেই ধুয়ে যাওয়া কর মাটিতে লাবণ্য শুধু কর আর পাটার মতো জীবন সমুদ্রে ভেসে বেড়াবে গো, শুধু ভেসে কাঁদো লাবণ্য কাঁদো। আজ তোমার চোখের জলে আমাদের বিষাক্ত ভালোবাসার সমস্ত স্মৃতিগুলো ধুয়ে মুছে একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়। সম্রাট, আমাদের ভালোবাসা দিয়ে আমরা নতুন ঘর বাঁধাবো। যে অজাতিত সন্তান আমাদের গর্ভে আসছে তাকে নিয়ে একটা সুন্দর সংসার করব। সেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো হানাহানি। তোমাকে নিয়ে চলে যাব বহু দূরে, আর আমার এই অবুঝ মনটাকে সান্ত্বনা দিতে তুমি শোনাবে তোমার মুখের সেই মিষ্টি ভালোবাসার গান। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। সম্রাট, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া তুমি আমার সাথে। সম্রাট, ভালোবাসা, ভালোবাসা তুমি যে আমার আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শঙ্কর তুমি আমায় মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো। এই হতভাগ্য জীবন থেকে তুমি আমায় মুক্তি দাও। এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না।
বসন্ত, মুক্তির কি চাইলেই পাওয়া যায়? আমিও তো 20 বছর ধরে একই যন্ত্রণায় জ্বলছি। লক্ষ লক্ষ টাকার মালিক হয়েও ভিকের মতো দোলার অনুগ্রহে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। আমরা তো এই সম্পত্তি চাইনি শঙ্কর। 20 বছর আগে হাত জোড় করে তুমি আমার কাছ থেকে দোলাকে ভিক্ষে চেয়েছিলে। আমি সেদিন তোমার ওই চোখের জল দেখে গলে গিয়েছিলাম। এই কি তার প্রতিদান? আমিও তো তোমার মেয়েকে ভিকের থেকে রাজকুমারী বানিয়ে রেখেছিলাম। তার প্রতিদানে বাবার কানে কুমন্ত্র দিয়ে মেয়ের নামে সব সম্পত্তিরা লিখে নিলে না? না শঙ্কর, না, আমি এসবের বিন্দু বিসর্গ কিছু জানতাম না। ওই কর্তাবাবু গোপনে উইল থেকে এই উইল করেছিলেন। জানতে না ওষুধ পড়লে সব জানতে পারবে। শঙ্কর, তোমার প্রাণে কি দয়া মায়া বলে কিছু নেই? তুমি মানুষ না পিশাচ? একটা বিষয়ে তোমার সাথে আমার একমত বসন্ত। আমার কাজকর্মের কথা ভাবতে গেলে আমি নিজেও সারা মাঝে মাঝে লজ্জা পাই। মিথ্যা কথা বলবেন না মিস্টার চৌধুরী, কারণ লজ্জা কাকে বলে তা তো আপনি জানেনই না। তাই নাকি? হ্যাঁ, কারণ আপনি মানুষও না আর পিশাচও না। জানোয়ারদের থেকেও আপনার কোনো জুড়ি মিলবে না। কথাটা শুনতে খারাপ লাগলেও খাঁটি সত্য কথা। ন্যায় অন্যায়, স্নেহ ভালোবাসা, ধর্ম আমি কিচ্ছু বুঝি না। বুঝি শুধু টাকা টাকা টাকা। সম্পত্তি নিয়ে তুমি সুখে থাকো ভাই। আমাদের দুজনকে এখান থেকে চলে যেতে দাও। তাই কি হয় বসন্ত, তাই কি হয়? তোমরা চলে গেলে যে আমার সর্বশান্ত চলে যাবে। তাহলে কি করলে আপনি নিশ্চিত হবে বলুন? আমরা তাই করব, শুধু দয়া করে আমাদের এখান থেকে চলে যেতে দিন। পথ অবশ্য একটা আছে, একমাত্র সেই পথেই পারে তোমাদের মুক্তি দিতে। তোমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি শঙ্কর। বাবার উইলিয়নি দুলার বিয়ের পর সব সম্পত্তি পেয়ে যাবে তাদের স্বামী স্ত্রীর নামে। অর্থাৎ তুলা এমন কারোর সাথে বিয়ে দিতে হবে যাতে করে ওই বিয়ের মধ্য দিয়ে সব সম্পত্তিটাই শঙ্কর চৌধুরীর হাতের মুঠোয় চলে আসে। তার সঙ্গে তুমি দোলার বিয়ে দিতে চাও? আরে বাইরের কেউ নয়, দুলা বিয়ে করবে এই শঙ্কর চৌধুরীকে। এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? না, লজ্জা করবে কেন? আরে লজ্জা বলে কোনো পদার্থ আমার কাছ থেকে তুমি আশা করো না বসন্ত। কথাটা উচ্চারণ করতে আপনার জিভটা খসে পড়লো না? একদিন না আমি আপনাকে বাবা বলে ডেকে এসেছি। হ্যাঁ, আই থাকি তুমি তোকে নাম ধরে ডাকবে? আরে আমি তো আর সত্যি তোমার বাবা নই। তাছাড়া তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আর ওই বয়সের তুফাত ছাড়া এ বিয়েতে অন্য কোনো বাধা আছে বলে আমার তো মনেই হয় না। মিস্টার চৌধুরী, এই কথাটা আপনি বন্ধ করুন। আর এই কথাটা আলোচনা বন্ধ না করলে আমি কিন্তু সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। হ্যাঁ, তাহলে সেটা বিয়ের পরেই করো, আমি কোনো বাধা দেব না। বরং তোমার ওই কপালে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধার মালা, এমনকি মহাশোষণের মহাচিতটা আমি জ্বালব। আর ওই চিতার আগুনের নিভে গেলে সব সম্পত্তি পেয়ে যাবে তোমার স্বামী, আই মিন এই শঙ্কর চৌধুরী। এখন এই পাগলটার পাগলামো তুমি সহ্য করছো? পারছো না এই বাড়ি ছেড়ে চলে যেতে? চলো আমরা এখান থেকে চলে যাই। তুমি স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারো দোলা, কিন্তু এই বসন্ত দাস এই বাড়ি থেকে এক পাও বাইরে বেরোবে না। তুই অন্তত এই পশুর খাঁচা থেকে বেরিয়ে যা। না বাবা না, তোমাকে এখানে একা রেখে আমি চলে যেতে পারবো না। কারণ তোমাকে এখানে রেখে গেলে এই অমানুষটা যে তোমাকে খুন করে ফেলবে। না 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 না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোলা, আরে বসুদোষকে আমি আর যাই করি, খুন আমি করব না। আরে খুন করতে না আমি ভীষণ ভয় পাই। শুধু তাকে খুঁচিয়ে ঘা করে আমি খুঁজে থাকি, শুধু তাকে সারা জীবন বাঁচিয়ে রাখি তীব্র যন্ত্রণা দিই।
একটু একটু করে ক্ষত বিক্ষত করি, সে যত যন্ত্রণায় ছটপট 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 করে আমি ততই তৃপ্তি and খুশির হাসি হাসি। কিন্তু আপনার খুশিটা বোধহয় বেশিক্ষণ থাকবে না স্যার। আচ্ছা, সেই দুঃখের খবরটা দিতে আমাকে আবার আসতে হলো। তাই নাকি? তুমি কি বলতে চাও? আমাকে তুমি বলে কথা বলবেন না স্যার, কারণ আমি আপনার ইয়ার নয়, বন্ধু নয়, আইনের রক্ষক। ও আইনের রক্ষক, আইনের রক্ষক না? এই শোনো, এই তোমাদের মতো খাকি পোশাক পুরো মালগুলোকে না আমি কোনোদিন আজ্ঞে দিয়ে কথা বলতে পারবো না। জানান বাবু বলুন, নইলে হয়তো এদের সামনে আমাকে আপনার নাম ধরে রাখতে হবে। চলুন বসে দেবো, আপনার মেয়েকে নিয়ে আমার সঙ্গে থানায় চলুন। থানায় যাবো কেন স্যার? ও হ্যাঁ, আজ সকালে একটা চিঠি পোস্ট অফিস থেকে ডেলিভারি দিয়েছি। সেই চিঠিটাকে আমি কেস ডায়েরি ধরে নিয়ে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। চিঠি? কিন্তু কিন্তু আমার এত বড় উপকারটা করলো কে? আমি আমি করছি তোমার উপকার ডোলা, আমি লিখেছি সেই চিঠি। তুমি এরপরও যদি জোর করে আটকে রাখতে চান তাহলে আপনাকে এদের সঙ্গে থানায় যেতে হবে, আর এদেরকে নিয়ে যাবো আমি সসম্মানে, আর আপনাকে নিয়ে যাবো আমি হাতে হাত কলা করিয়ে। ये हाथ नहीं ठाकुर, ये फांसी का फंदा। এই শঙ্কর চৌধুরীর হাতে হাত কোড়া পড়াবার মতো এখনো এদেশে কোনো কামার চলাই হাত কোড়া তৈরি হয়নি, এন্ড ফিউচার হবেও না কোনোদিন। শঙ্কর বাবু, হাত করা না হয় পড়বেন না, কোমরে দড়ি বেঁধে তো নিশ্চয়ই যাবেন। আপনি একটা কথা কেন ভুলে যাচ্ছেন? হাত করাটা অনেক সম্মান, আর কোমরে চোরের মতো দড়ি বেঁধে যাওয়াটা যে আপনাদের মতো চোরদের বংশে খুব লজ্জাদায়ক। আজকের এই জবাবটা তুমি কিন্তু খুব ভালো মতোই ফিরে পাবে ইন্সপেক্টর। নিশ্চয়ই পাবো, আগে আমার ডিউটিটা শেষ করে যাই। চলুন বসন্ত বাবু, আপনার মেয়েকে নিয়ে আপনি এই শয়তানের বাসা থেকে যেখানেই যেতে চাইবেন আমি আপনাদের সেখানেই পৌঁছে দেব। আসুন। আবার আমরা মুক্ত আকাশের নিচে মানুষের মতো বাঁচার চেষ্টা করি রে মা। তুই চলে আয় মা, তুই চলে আয়। কিন্তু এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? আমার দাদার কাছে যাবে তুমি। আমি তোমার সমস্ত থাকার ব্যবস্থা রেডি করে তবে এসেছি। তুমি যাও, আমি মিস্টার চৌধুরীর কাছে কিছু একটা জরুরি কথা সেরে তারপর বাড়ি যাচ্ছি। চলে মিস্টার চৌধুরী, আপনার সম্পত্তির একটা কানা কুড়িও আমি নিয়ে গেলাম না, তবু আপনি আপনার সম্পত্তিটার জন্য একটা রাতও ঘুমোতে পারবেন না মিস্টার চৌধুরী, কারণ আপনার সেই রাতের ঘুমটা আজ আমি ছেড়ে নিলাম। মিস্টার চৌধুরী, ছেড়ে। লাবণ্য, তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? গেট আউট, আই সি গেট আউট। ডার্লিং, আমাকে কি বলছো তুমি ডার্লিং? এখানে পাকাপাকি ভাবে থাকার অধিকারটা তুমি পেয়ে গেছি ডার্লিং। শোনো লাবণ্য, এখানে তুমি অত সহজে থাকতে পারবে না। তুমি এত সহজে আমার ইমেজটাকে নষ্ট করতে পারবে না। যে স্বল্পতায় খাবার খেয়ে পাতাটাকে আমি আলমারিতে তুলে রাখে না, সেটাকে ওই ডাস্টবিনে তুলে ছুঁড়ে ফেলে দেয়। ডার্লিং, কিন্তু আমার পেটের ভিতরে যে সন্তানটা মানে চৌধুরী বংশের উত্তরাধিকারী তিল তিল করে বেড়ে উঠছে, তাকে তুমি কেমন করে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে ডার্লিং? হ্যাঁ, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি ডার্লিং। মিথ্যে বলছো তুমি। মিথ্যে বলিনি, এখনকার চিকিৎসা ব্যবস্থা না অনেক উন্নত ডার্লিং। ছোট্ট একটা টেস্ট করলে জানতে পারবে আমার গর্ভের সন্তানের পিতাকে। তাই তো আমি তোমার কাছে সেই সুখবরটা দিতে এসেছি ডার্লিং। এবার থেকে আমি তোমার কাছে থাকবো ডার্লিং। তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো লাবণ্য? নটি বয়, আমি তোমার কাছে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, আর তোমাকে সঙ্গে নিয়ে প্রত্যেক
একটা রাত মধুময় করে আমি বলতে চাই, কাটা লাগা हाय लगा आजा राजा बंगले के पीछे तेरी बैरी के नीचे हाय प्यार 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 काटा लगा जो क्या सोचिया तू बचा ले बलम हाय रे मेरा दिया आजा बंगले के पीछे तेरी बैरी के नीचे हाय प्यारे 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 काटा लगा শোনো লাবণ্য, এত সহজে তুমি ওই সন্তানের পিতৃ পরিচয় তুমি আমার কাছ থেকে আদায় করতে পারবে না। আমার গর্ভের সন্তান কোনদিন তোর পরিচয়ে বাঁচবে না। আমার গর্ভের সন্তান বাঁচবে জাস্ট শুধু আমার পরিচয়। হ্যাঁ, তুই আমাকে বাড়ি দিতে চেয়েছিস না? তুই আমার সুখ শান্তিকে ছিনিয়ে নিতে চেয়েছিস না? পারিস নি রে শয়তান, পারিস নি। ওই ধান কলের ভেতরে আমি স্বামী পেয়েছি, গর্ভে সন্তান পেয়েছি। এবার আমি আমার সম্রাটকে সঙ্গে নিয়ে একটা সুখের স্বর্গ রচনা করব। আর যে প্রতিশোধের লাভার আগুন তুই আমার মনের মধ্যে দাও 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 করে জ্বলে দিয়েছিস, সেই প্রতিশোধের লাভার আগুনে তোর এই 7 মহলা অট্টালিকা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, ছাই করে দেব। সে মানুষটা অমাবস্যার পূর্ণিমার তফাৎটা বুঝতো না, ইঁদুরের গর্তটাকে একটা বিশাল পৃথিবী বলে মনে করতো। আজ আজ এত বড় বাড়িটা আমার কাছে একটা দেশলাই বাক্সের মতো মনে হচ্ছে। সর্বনাশ করেছো তুমি, বোধহয় ভদ্রলোক হয়ে যাচ্ছ সম্রাটদা। আরে না রে না, ভদ্রলোকরা শুধু নিজেদের জন্য বাঁচে, আর আমরা সবাই মিলে বাঁচবো। তোদের সবাইকে না আমি এখানে নিয়ে আসবো। নিচের ঘর দুটোতে টগর আর কুসুম দুটো দোকান করবে, আর উপরে উপরে দোলা আর লাবণ্য একটা গানের স্কুল খুলবে। আর তোমরা বুঝি গায়ে হাগা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর আমাদের রোজকারে বসে বসে খাবে? তা বললে তো হবে না। যখন বলবুলে এই বাড়িতে ডেকে নিয়ে এসেছো তখন আমার কথা তোমাদের শুনতেই হবে। তাই আমি তোমাদের পড়াবো পড়াবো পড়াবো। দেখ, এই বয়সে কি আর সিলেট পেন্সিল হাতে মানায় নাকি? কেন মানাবে না? পড়ালেখাটা কি মায়ের পরিশ্রম করতে হয় নাকি? আমিও তাও শুরু করেছিলাম জানিস, এখনো আমার আবছা আবছা মনে পড়ে। মা আমাকে কলে বসিয়ে পড়াতেন, ওই অজগর আসছে তেড়ে, আই আমটি খাবো পেড়ে, রস্যেতে ইঁদুর ছানা ভয়ে মরে। মায়ের কথা তোমার আজও মনে আছে তাই না সম্রাটদা? হ্যাঁ রে, অল্প অল্প মনে আছে। একটা তেল হলুদে গন্ধ মাখা লাল পাড় শাড়ি পরে মা রান্না করতো। কপালের ওই লাল টিপটা না ঘামে ভিজে নাকের উপর একটা লাল দাগ হয়ে আছে। আর ওই মায়ের ওই ফর্সা মুখটা না একটা আগুনের তাপে দুর্গা প্রতিমার মতো চকচক করছে, চকচক। তোমার মা বোধহয় খুব সুন্দরী দেখতে ছিলেন, দুর্গা প্রতিমার মতো তাই না সম্রাটদা? হ্যাঁ রে, সব মায়েরাই তার সন্তানের কাছে সুন্দর দেখায়। তাই তো মায়ের একটা স্মৃতি এখনো আমি বুকে করে বয়ে নিয়ে বেড়াই। এই দেখ না, দেখ এই লোকেরটাই না আমার মায়ের ছবি আছে, দেখ। বাহ, সত্যি তো দুর্গা প্রতিমার মতো দেখতে। হ্যাঁ রে, এই একটা স্মৃতি এখনো আমার কাছে রয়ে গেছে। আর আমার মনে হয় আমার এই মা আমাকে সব সময় সব বিপদ থেকে উদ্ধার করে। তবুও তো তুমি তোমার মায়ের কথা ভেবে চোখের জল ফেলতে পারছো, আর আমার মা
আমার মা সেই জন্ম দেওয়ার পর শ্মশানের রাস্তা করে ফেলে দিয়ে চলে গেছিল, সেই শ্মশানের রাস্তা করে ফেলে দিয়ে চলে গেছিল। না দাদা না, ও কথা তুমি বলো না, আস্থা করে নয়। তোমাদের ওই সমাজটাই তো হলো স্নেহ ভালোবাসার সমাজ। আমি আমি ভদ্রলোকের সমাজ থেকে বেরিয়ে এসে বুঝতে পেরেছি তোমাদের সমাজটা আস্থা করে সমাজ নয়, ভালোবাসা স্নেহ সমাজ। আর ওই ভদ্রলোকের সমাজটা হলো একটা নোংরা আস্থা করে। কারণ ওদের সম্পর্কটা হলো, ওরা ভাই বোন মা বাবার সম্পর্কটাকে ওরা নোংরায় বিক্রি করে দেয়, নোংরাতে সত্যি লাবণ্য আমার জীবনের দরজায় ধাক্কা নিয়ে না আমাকে বাঁচতে শিখিয়েছে। তাই তো হৃদয় মন্থন করলে শুধু একটাই নাম ভেসে আসে, লাবণ্য। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, জ্যোৎস্না আমার ঘরে কখনো ফোটেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, চিরদিনই আঁধারে কেটে গেল। সম্রাটের চোখে তো জল মানায় না, লোকে দেখলে বলবে কি জলটা মুছে ফেলো। আপনি এখানে সম্রাট, তোমার এই পরিবর্তন সকলকে নিয়ে বাঁচতে চাওয়া আমার জীবনে নতুন এক পথ দেখালো। আর সেই সময় হাতে পেলাম একটা মেসেজ। জানো সম্রাট, তোমাকে বর্তমানের ব্যাংক ডাকাতির কেস থেকে অবৈধ দেওয়া হয়েছে। এই নাও। সত্যি স্যার, আজ আমার কি আনন্দ হচ্ছে না। সম্রাট, যে জন্য আমার এখানে আসা, সারাটা জীবনই তাদের দাবিদারি করে অন্যায়ের কপালে জয় টিকা পরিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের বাগানে ধরে অনেকটা সময় ব্যয় করেছি। তাই সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এবং আমার স্টাফেরা মিলে তোমাকে একটা অটোরিক্সা প্রেজেন্ট করতে চাই। না না দাদা, এত টাকা খরচ করে আমি নিতে পারবো না। প্লিজ না করো না ভাই, মনে করো তোমার দাদার এটা বিশেষ অনুরোধ। এই নাও চাবি। সত্যি দাদা, জানেন তো আমাকে কোনোদিন কেউ এইভাবে ভালোবাসেনি। সম্রাট, তোমার এই বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ও তাই? তাহলে আগামী পরশু দিন আপনি সবাইকে নিয়ে এখানে উপস্থিত থাকবেন। কথা দিন না স্যার, কথা দিন। সম্রাট, তোমরা যখন আনন্দ উৎসবে মেতে উঠবে তখন আমি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসে শুধু তোমাদের কথা ভাববো। স্যার আপনি তোমাদের উৎসবে সামিল হতে না পারলেও ওই সুন্দরবনের সুদূর প্রান্তে বসে তোমাদের কথা ভেবে আমার এই দু চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়বে। কিন্তু তুমি বিশ্বাস করো সম্রাট, সেই জলের প্রতিটি ফোঁটায় ফোঁটায় ফুটে উঠবে তোমাদের নতুন জীবনের শুভযাত্রার পথে তোমার এই দাদার আন্তরিক ভালোবাসা সহ আশীর্বাদ। স্যার এ আপনি কি বলছেন? হ্যাঁ ভাই, এই নাও এমার্জেন্সি আমার ট্রান্সফার লেটার। হ্যাঁ তা না হয় ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম কি আমাদের অনুষ্ঠানটার পর গেলে কি হয় না? বন্যায় বিধ্বস্ত মানুষগুলো ক্ষুধার্ত অসহায় আশ্রয়ী, তাদের জরুরি ভিত্তিতে জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আমাকে এখনই রওনা দিতে হবে ভাই। নো ভাই, সার নয় সম্রাট, অনলি দাদা। দাদা সম্রাট, দাদা ভালো থেকো, ভালোবেসো নিজেকে, সকলকে।
গুড বাই, গুড বাই। সত্যি এরকম একটা মানুষ এতদিন ধরে শঙ্কর চৌধুরীর কাছে পোষা হয়েছিল, ভাবতে অবাক লাগে। মানুষটার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠার আগেই মানুষটাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হলো। তোমাকেও চলে যেতে হবে সম্রাট। এই এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে, এমনকি অঞ্চল ছেড়ে, এমনকি লাবণ্যকে ছেড়ে অনেক 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 দূরে। নিজের বউকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না স্যার। বউ? কিসের বউ? ওর সর্বনাশ করার জন্য আমার কাছ থেকে যখন হাত পেতে 1 লাখ টাকা নিয়েছিলে, তখন কোথায় ছিল তোমার ওই ধর্মজ্ঞানটা? আরে ছিল, আরে তখনও ছিল, আর আজও আছে। এই সোনার চেনটা রাখুন, আপনি আপনার হিসাবটা বরাবর করে নিন। কি সোনার চেন? আরে আরে লকেটটা? ওই লকেটটা আমাকে ফেরত দিন স্যার, ওটা আমার মায়ের স্মৃতিচিহ্ন। তাই নাকি? সম্রাট, সম্রাট, এই লকেটের মধ্যে যা ছবিটা আছে, ইনি তোমার কে? স্পিক আউট সম্রাট, স্পিক আউট। আপনারা অপবিত্র হাতে যে ছবিটা ঝুলছে, তিনি আমার গর্ভধারিণী মা। আর দেরি করা চলবে না, এক্ষুনি সম্রাটদা গাড়ি নিয়ে চলে আসবে। এই ওই লাবণ্য, ও দিদি, তোমরা সব কোথায় গেলে? তাড়াতাড়ি এসো দিদি। আরে ওই লাবণ্য, তোমরা সব কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, এক্ষুনি সম্রাটদা গাড়ি নিয়ে চলে আসবে। দেখো না দিদি, আমাকে জোর করে আবার কেমন বিয়ে সাজিয়ে দিয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর। বেশ করেছে সাজিয়ে দিয়েছে। আস্তো আস্তো, তুই সত্যি সত্যি স্বামীর ঘর করতে যাচ্ছিস, সত্যি সত্যি তোর বিয়ে হচ্ছে। দেখবি আমরা দুই দিদি মিলে না তোর নতুন সংসারটা সুন্দর করে সাজিয়ে দেবো। আমার মতো কেন তোরা এই করছিস বলতো? হ্যাঁ? ওরে, তোরা কেন বুঝতে পারছিস না? আমি এখান থেকে এখনই যদি আসে সম্রাট, তাহলে পরে আমার গলায় ছুরি ধরবে। না দিদি, ও আর ছুরি ধরবে না, ছুরি ধরে সে ভুলে গেছে। হ্যাঁ, ভুলবে না কেন? আমরা দুই বোন মিলে, দিদি মিলে তোর উপরে কোনো জুলুম করবো না। তোমাকেও চড়িয়ে দেবে লাবণ্য। না, আমি কোথায় যাব আর কোথায় যাব না, সেই কৈফিয়তটা আমি কারো কাছ থেকে নেব না। আপনি বা আমার এখানে কেন এসেছেন? লাবণ্য, লাবণ্য, আজ আমি তোমার কাছ থেকে একটা ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি। ক্ষমা ভিক্ষা? কি চাইতে এসেছেন? লাবণ্য, লাবণ্য, সম্রাটকে ছেড়ে তোমাকে অনেক 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 দূরে চলে যেতে হবে। তাকে তোমাকে ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে। আপনি কি জানেন, সম্রাট আমার স্মৃতিতে পবিত্র সিঁদুর পরিয়ে দিয়েছে। সেই সম্রাটই যে এখন আমার আসল স্বামী। না লাবণ্য, না, সম্রাট তোমার কোনো মতেই স্বামী হতে পারে না। কেন পারে না? তার কারণ এই হতভাগ্য শঙ্কর চৌধুরী ওই সম্রাটের বাবা। হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না লাবণ্য, না, এটাই চরম সত্যি কথা। তুমি ওকে ভুলে যাও, এখান থেকে চলে যাও। তুমি আমাকে ক্ষমা করে দাও লাবণ্য, ক্ষমা করে দাও। ওই তোমার সঙ্গে আমি আমার বউকে আর বর্ধমান থানা থেকে ফুটপাত থেকে পেয়েছিলাম। মারো লাবণ্য, মারো, তবে এই সত্যি কথাটা কোনোদিন মিথ্যে হয়ে যাবে না লাবণ্য। লাবণ্য, লাবণ্য, জানি এই যে পাপ আমি করেছি তার কোনো ক্ষমা নেই লাবণ্য,
কিন্তু আমিও তার জন্য কাল রাত্রে নিজের গুলিতে নিজেকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম, পারিনি লাবণ্য, পারিনি। কেন জানো? 30 বছর পর আমার সন্তানকে ফিরে পেয়ে বাবার মনটা আবার আকুল হয়ে উঠল। আমাকে যখন তুমি সৌভাগ্যের শিখরে পৌঁছে দিয়েছিলে ঠাকুর, কেন আবার জোর করে তুমি আমাকে নোংরা নর্দমায় টেনে আনতে চাইছো? মৃত্যু দাও দয়াময়, মৃত্যু দাও। লাবণ্য, যদি পারো তুমি আমাকে ক্ষমা করো লাবণ্য, যদি পারো আমাকে ক্ষমা। কাকে ক্ষমা করব? কি করে ক্ষমা করব? আমি বা ক্ষমা চাইতে কার কাছে যাব? আমাকে দিদি, ও দিদি, তুমি আমাকে পথের সন্ধান বলে দাও দিদি, পথের সন্ধান বলে দাও। আমি জানি না, শুধু একটা কথাই জানি, সম্রাট এক্ষুনি এসে পড়বে, আর সম্রাট আসলে পরে তোকে ও জোর করে নিয়ে যাবে। তাই বলছে থেকে পালিয়ে যা লাবণ্য, পালিয়ে যা। গো দিদি, আমি সেখান থেকে পালিয়ে গেলে ওই মানুষটা যে বাঁচবে না গো দিদি। আমি আমার ভালোবাসা দিয়ে ওই মানুষটাকে আমি ভালোবাসতে শিখিয়েছি, ওই মানুষটাকে আমি ভদ্র হয়ে বাঁচতে শিখিয়েছি। আমি চলে গেলে যে আমার ওই ভালোবাসার মানুষটা পাগল হয়ে যাবে গো দিদি, পাগল হয়ে যাবে। আমাকে এমন কিছু করে এখান থেকে চলে যেতে হবে যা দেখলে আমার ওই ভালোবাসার মানুষটা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে চলে যাই গো দিদি। আমার দিক থেকে তোমরা তো মুক্তির পথ পেয়ে গেছো লাবণ্য, তাই শেষ নমস্কারটা জানানোর জন্য আমি তোমাদের কাছে এসে দাঁড়িয়েছি। কি আপনি কেন এসেছেন এখানে? আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বউটা আমার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই পৃথিবীর সব পাপের জন্য এই পুরুষরাই দায়ী। তাই আমাদের মতো সন্তান, যারও সন্তান এই মায়ের পেটে জন্ম নেয়, আমাদের মতো এই যারও সন্তান, তাহলে আরেকটা মাকে আজ আপনি বাঁচান। হ্যাঁ, চলুন আজ আপনি আমার ঘরে দিয়ে কয়েকটা মিনিটের জন্য আপনি দরজা বন্ধ করে বসবেন। হ্যাঁ দিদি, হ্যাঁ আমি ঠিক বলছি দিদি, আমি ঠিক বলছি। আমাকে শঙ্করের কাছে নিজেকে আমাকে গণিকা প্রমাণ করতেই হবে। তাই হাত জোর করে বলছি বাবু, আপনি আমার ঘরে চলুন। বিনিময়ে আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি তাই দেব। হ্যাঁ রে মা, যদি তোর সন্তান হয়ে যাবো রে মা, তোর সন্তান হয়ে যাবো। তাহলে এই মুহূর্তে তুমি আমার ঘরে চলো। মা বলে যখনই ডেকেছ, মাকে এই কলঙ্কের হাত থেকে তুমি মুক্ত করো। আমি বাবুকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করছি। আমার ভালোবাসার মানুষ সম্রাট যদি তোমাকে বলে দিদি, তাহলে তুমি বলো হতভাগিনী লাবণ্য আমার দেহ বিক্রি করছে, আমার দেহ বিক্রি করছে, আমার দেহ। একদম কাঁদবি না, ভুলে যাস না আমরা পতিতাদের চোখের জল ফেলতে নেই, শুধু সিংহ দাঁড়ে প্রদীপ হয়ে জ্বলবে জ্বলবে প্রদীপ জ্বলবে। তাই তো আমি বাড়ির দরজায় পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়ে এসেছি। লাবণ্য তার নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে তার নতুন ঘরে গৃহপ্রবেশ করবে। লাবণ্য কোথায় রে? লাবণ্য, আরে এই লাবণ্য! বাড়ির ভেতরে যাবে না সম্রাট, বাড়ির ভেতরে
লোক থাকলে দরজায় ঘা দেওয়ার কোনো নিয়ম নেই, আর এই নিয়মটা তুমি মেনে চলার চেষ্টা করবে। আজ তোদের কি হয়েছে বলতো? হ্যাঁ, আজ তোরা কেন এরকম ভাবে লাবণ্যর নামে মিথ্যা কথা বলছিস? ও ঘরে যাবে না সম্রাট, লাবণ্যর ঘরে লোক আছে, আর আমরা এই রং মহল ছেড়ে এক পাও কোথাও যাব না। তুমি এখান থেকে চলে যাও। টগর, সত্যি সত্যি আজ এরা লাবণ্যর নামে এত বড় বড় মিথ্যা কথা বলছে, অথচ যে মেয়েটা আমাকে কোনদিন তার বাড়িতে ঢুকতে দেয়নি, আর আজ আমি তার ভালোবাসায় ঘরে ঘরে বসার সুযোগ পেয়েছি গো। তার ভালোবাসায় নেতায় আমি মাতাল হয়ে গেছি। শালা আর একবার মিথ্যা কথা বললে না, শালা তোকে আমি গলা টিপে শেষ করে দেবো। আবে শালা, তুই আমার গোতে লাগে হাত দিচ্ছিস কেন বে শালা? ফট শালা, ছাড় ছাড় বলছি আমার গোতে লাগে। লাবণ্য, তুমি যাও বাবু, আবার কাল এসো কেমন? আসবো, আমি নিশ্চয়ই আসবো। আজ তোমার ঘরে বসার যে ভালোবাসার সুযোগ পেয়েছি, আমি নিশ্চয়ই আসবো, আমি নিশ্চয়ই আসবো। এই লাবণ্য, তুমি আবার মদ খাচ্ছ? হ্যাঁ মদ খাচ্ছি ডালি, তুমিও মদ খাবে? এসো তোমাতে আমাদের একসাথে মদ খেয়ে মাহফিলটাকে আরো জমজমাট করে দেবে। এই লাবণ্য, তুমি এবার সাথে আমার সাথে অভিনয় করছো কেন বলো তো? আরে বাবা, অভিনয় তো তুমি একদিন আমার সাথে করেছিলে। যাও, চলে যাও, চলে যাও। এই লাবণ্য জীবনে এমন কত খদ্দের আসবে আর কত খদ্দের যাবে, লাবণ্য সালা খদ্দের কোনো হিসাব। আমি চলে গেলে তোমার কিছু এসে যাবে না, তাই না? না বেশ সালা না। তাহলে আমি মরে গেলে তোমার নিশ্চয়ই কোনো কিছু এসে যাবে না। চুপ চুপ করে দাঁড়িয়ে থাকো ওখানে। দেখো দেখো দেখো, সম্রাট কি হবে, তার এই নিজের জীবনটাকে শেষ করে দেয়, শেষ করে না সম্রাট, না, এই কাজ তুমি করো না, করো না। কেন কেন লাবণ্য, কেন? তুমি আমাকে বলো, কেন তুমি আমার জীবনে আসতে পারবে না? বলো লাবণ্য, বলো। আমি তোমাকে জোরাত করছি গো। তুমি আমাকে মারো, কাটো, গাল দাও, খুন করো, যা ইচ্ছে তাই করো, তো এটা তুমি আমার কাছ থেকে জানতে চাও না গো, এটা তুমি আমার কাছ থেকে জানতে চাও না। কিন্তু আমি যদি বাইরে গিয়ে আমার এই জীবনটাকে শেষ করে দিই, তখন তুমি সেই সত্যটাকে মেনে নিয়ে আমার শ্মশানে তুমি ফুল বানাতে পারবে। বলো না, ওই কথাটা বলো না গো, ওই কথাটা আমি সহ্য করতে পারবো না। তুমি তো আমার জীবনের ফুল ফুটিয়ে বলছি, এই নোংরা কাহিনী তুমি আমার কাছে আর জানতে চেও না। জানি না তুমি কি বলবে, তবু আমি তোমার অনুরোধ রাখছি লাবণ্য, বলো লাবণ্য। বেশ, আমার জীবন কাহিনী যদি শুনতে চাও কেন লাবণ্য তোমার জীবনে ফিরে আসতে পারবে না? তাহলে যখন আমি এই কথাটা বলবো, সেই কথাটা বলার পর তুমি আমার আর মুখ দর্শন করবে না। ফিরে তাকাও ওদিকে। আমি কথাটা বলার পর একটি বার তুমি ঘুরেও চাইবে না, কথাটাও ঘুরে চাইবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বলো। তাহলে আমিও বলছি, শোনো,
লাবণ্যকে তুমি ভালোবাসো, লাবণ্য তোমার প্রেরণা, লাবণ্য তোমার জীবনের কামনা, লাবণ্য তোমাকে পাল্টে দিয়েছে, লাবণ্যকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। কিন্তু তুমি কি জানো, লাবণ্যর গর্ভে যে সন্তান, সেই শঙ্কর চৌধুরী হলো তোমার জন্মদাতা পিতা। মিথ্যে, আমি 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 রেখো আমি এই 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 সোনা বাবা মার আমাকে আমাকে একটি বার বাবা বলে ডাকনা রে সোনা, একটি বার বাবা বলে ডাকনা রে সোনা। চুপ চুপ শঙ্কর চৌধুরী, আপনার মতো জানোয়ারকে বাবা বলে ডাকলে পরের জন্তু জানোয়ারগুলো লজ্জায় ঘৃণা কোনো সন্তান কোনোদিন বাবা বলে ডাকবে না। এই 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 সোনা বাবা মার আমাকে আমাকে একটি বার বাবা বলে ডাকনা রে খোকা, একটি বার বাবা বলে ডাকনা রে খোকা। আপনার এই কুৎসিত মুখটা আমি শেষ করে দেবো। না না, মার 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 আমাকে মার। তার আগে আমাকে একটি বার বাবা বলে ডাকনা রে খোকা। শঙ্কর চৌধুরীকে তুমি মারবে না, কারণ শঙ্কর চৌধুরী আমার শিকার। একাজ তুমি করো না লাবণ্য, একাজ তুমি করো না। সরে যাও, আজ কারো কথা আমি শুনবো না। শঙ্কর চৌধুরী, একদিন তোকে বলেছিলাম না আমার সাথে চ্যালেঞ্জ করবি না, তোর জীবনের শেষ জীবনটাকে আমি জানবো। তুই আমার জীবনটাকে শেষ করে দিচ্ছিস, তো আমার জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছিস। আমার শীতের সিঁদুরে তুই হয় না আর মতো থাবা বসিয়েছিস, তাই তোর শেষ জীবনটি হলো খোকা। খোকারে বাবা বলে ডাকনা রে খোকা। আমি যে তোর ঔরস জাত সন্তান রে বাবা, আমি যে তোর ঔরস জাত সন্তান। এই লাবণ্য, এইভাবে তুমি আমার বাঁচার স্বপ্নগুলোকে নষ্ট করে দিলে লাবণ্য। এবার তুমি আমি একসাথে বাঁচবো। আমরা এখান থেকে চলে যাই, চলো। পালিয়ে যাও, সম্রাট, পালিয়ে যাও লাবণ্য, পালিয়ে যাও। পালিয়ে যাবো দিদি, চলো লাবণ্য, চলো। তুমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও। সরে যাও, সবাই সরে যাও আমার সামনে থেকে। আজ আমার স্বামীর সাথে আমার জীবনের শেষ বোঝাপড়া। আমার গর্ভে আসতে তোমার সন্তান, আমার সে অনাগত সন্তানকে আদর করে আমার বারবার বলতে ইচ্ছে করছে, হাজার তারায় আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারায় আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে কান্না দিয়ে
মতো জল জল করে জ্বলছে তোমার কপালে আমার দেয়া সেই টকটকে লাল সিঁদুর। রাখো, তোমার দেওয়া টকটকে লাল সিঁদুর না আমার জীবনে এখন ধূসর সিঁদুর হয়ে গেছে। আমার ভালোবাসা, আমার কামনা, আমার সুখ, আমার স্বপ্ন সব আজ শেষ হয়ে গেছে। কারণ কি জানো? কারণ তোমার লাবণ্য শীতের সিঁদুরেছে আজ। হয় না রে থাবা বলছে গো, হয় না, হয় না। ভালোবাসা কেন আর অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়। এই পথে আজও আছি একই সাথে, কাল যদি মাঝ পথে ছেড়ে যেতে হয়। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন কাঁদে প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে